বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব দ্য স্ট্রেট লাইন্স বা সরল লেখার লেকচার 7 নিয়ে। লেকচার 7-এর অধীনে প্রথম প্রশ্ন 26, দেখাও যে এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই মাইনাস 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল জেড মাইনাস 3 ডিভাইডেড বাই -2 ও এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল জেড ডিভাইডেড বাই -1। সরল রেখাদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব 3 এবং ক্ষুদ্রতম দূরত্বের সমীকরণ জেড অক্ষকে ছেদ করে। তার মানে এই প্রশ্নটার সমাধান আমরা দুইটা অংশে দেখাবো। তাহলে প্রথম অংশে আমরা দেখাবো এই যে প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা, এই সরলরেখাদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে 3 এবং দ্বিতীয় অংশে দেখাবো ক্ষুদ্রতম দূরত্বের যে সমীকরণটা আসবে সেই সমীকরণটা জেড অক্ষকে ছেদ করে। ব্যাপারটা হচ্ছে এরকমের, দেখুন। তাহলে আমাদের প্রথম সরলরেখার প্রমাণ আকার হচ্ছে এটা, দ্বিতীয় সরলরেখার প্রমাণ আকার হচ্ছে এটা। আমরা যদি এটা চিত্রের মাধ্যমে জিনিসটা একটু বোঝার ট্রাই করি বা ফিল করার চেষ্টা করি, তাহলে দেখুন এইটা হচ্ছে ধরুন প্রথম সরলরেখা, L1 ধরে নিলাম। এই যে আমাদের এই প্রথম সরলরেখাটা আমরা L1 ধরে নিলাম এবং দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে আমাদের L2। এই যে এই সরলরেখাটা আমরা ধরে নিলাম হচ্ছে L2। এখন এর ভিতরে ক্ষুদ্রতম দূরত্ব এই যে এখানে হচ্ছে আমাদের ক্ষুদ্রতম দূরত্ব আছে। ধরুন এটা লিখে নিলাম পি কিউ রেখা অংশ, ঠিক আছে, আমরা চিহ্নিত করলাম। তাহলে এই যে পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে L1 এবং L2 সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব, ঠিক আছে। এটা ফার্স্ট অংশে প্রমাণ করতে হবে, অর্থাৎ পি কিউ রেখার দূরত্ব সমান হট, এটা আমাদের বের করতে হবে। এরপরে আমাদের কি বের করতে হবে? ক্ষুদ্রতম দূরত্বের সমীকরণ। এই যে ক্ষুদ্রতম যে দূরত্বটা আসে, এই ক্ষুদ্রতম দূরত্বের একটা সমীকরণ পাবো, এই রেখাটার একটা সমীকরণ পাবো যেটা আমাদের কোন অক্ষকে ছেদ করবে? জেড অক্ষকে ছেদ করবে। তাহলে জেড অক্ষকে যদি ছেদ করে তাহলে এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু কি হবে? 0 হবে এবং জেড এর একটা মান আসবে, এরকমের আসবে। যদি এটা আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ক্ষুদ্রতম দূরত্বের সমীকরণ জেড অক্ষকে ছেদ করে। আশা করি প্রশ্নটা ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটার প্রমাণ দুইটা পদ্ধতিতে করা যাবে। তাহলে আমরা প্রথম পদ্ধতিটা একটু ভালোভাবে দেখব, কেননা প্রথম পদ্ধতিটা কিন্তু আমাদের একদম এই চ্যাপ্টারে নতুন, এবং দ্বিতীয় যে পদ্ধতিটা বা বিকল্প পদ্ধতি সেটা কিন্তু হচ্ছে আমরা লেকচার 5 এবং লেকচার 6-এ এই নিয়মের ম্যাথ করেছি। সুতরাং বিকল্প পদ্ধতিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, কেননা এই ধরনের ম্যাথ কিন্তু আপনারা লেকচার 5 এবং লেকচার 6-এ করে এসেছেন। কিন্তু প্রথম পদ্ধতিতে যেভাবে সমাধান করা আছে এই পদ্ধতিটা আপনাদের কাছে নতুন, এই কারণে এই পদ্ধতিটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে দেখুন সলিউশন। প্রদত্ত সরলরেখাদ্বয়, তাহলে আমরা দুইটা সরলরেখা লিখে নিলাম। প্রথম সরলরেখা এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই মাইনাস 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল জেড মাইনাস 3 ডিভাইডেড বাই -2। এটা আমরা ধরে নিলাম কি L1, এবং এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল জেড ডিভাইডেড বাই -1। এটা আমরা ধরে নিলাম কি L2, অর্থাৎ প্রথম সরলরেখা দ্বিতীয় সরলরেখা। তাহলে এই যে পিকিউ রেখা অংশটা আমাদের কি? তাহলে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখা অংশ। তাহলে এইটা আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা পি কিউর দূরত্ব বের করে ফেলতে পারবো। আর পি কিউর দূরত্বই হচ্ছে L1 এবং L2, অর্থাৎ প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে দেখুন আমরা কি লিখেছি, ধরি L1 এবং L2 এর উপরে ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক পি কিউ রেখা অংশের পাদবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পি 2r মাইনাস 3, 3r প্লাস 6, -2r প্লাস 3 এবং কিউ 2r প্রাইম, 2r প্রাইম প্লাস 6, -r প্রাইম। তাহলে এটা আমরা কিভাবে লিখলাম, তাই না? এখন একটু খেয়াল করি, এখানে পি বিন্দুটা যে আমাদের আছে, এই পি বিন্দুটা কোন সরলরেখার উপরে আছে? L1 রেখার উপরে আছে। তাহলে আমার L1 রেখা কোনটা? প্রথম সরলরেখা এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই মাইনাস 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল জেড মাইনাস 3 ডিভাইডেড বাই -2। এই যে এইটাকে হচ্ছে আমরা কি ধরে নিব? স্মল r ধরে নিব। r ধরলে দেখুন তাহলে এইটা সমান এইটা সমান এইটা সমান আমরা ধরেছি r। তাহলে আমার চারটাই কি সমান?
তাহলে প্রথমে আমরা প্রথমটা সমান এই যে লাস্টেরটা ধরবো, তারপরে দ্বিতীয়টা সমান লাস্টেরটা ধরবো, তারপরে তৃতীয়টা সমান লাস্টেরটা ধরে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বের করব। তাহলে দেখুন এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 2 সমান আর। তাহলে আমরা আর আর গুণন করলে কি হবে, এক্স প্লাস 3 সমান হচ্ছে কি 2r। সুতরাং এক্স সমান কি হবে 2r, আর এই প্লাস 3টা এ পাশে নিয়ে আসলে -3। তাহলে দেখুন আমাদের কিন্তু এই যে এটা চলে এসেছে 2r - 3। সেম ওয়েতে y - 6 ডিভাইডেড বাই 3 সমান কি ধরবো, আর ধরবো। তাহলে y - 6 সমান আর আর গুণন করলে কি হবে 3r হবে। তাহলে y সমান কি হবে, y সমান হবে 3r প্লাস 6। একইভাবে আপনারা ক্যালকুলেশন করবেন আর কি। আর জেড সমান কি হবে, জেড সমান হবে হচ্ছে -2r প্লাস 3। তাহলে দেখুন এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, জেড এর মান পেলাম। এই এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান এইটাই হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক। এই যে পি পাদবিন্দুর স্থানাঙ্ক এই যে এখানে আমরা লিখেছি। সেই মতে কিউ বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত, L2 রেখার উপর অবস্থিত। তাহলে আমরা এই L2 রেখাটাকে কি ধরবো, আর প্রাইম ধরবো। তাহলে আমরা যদি আর প্রাইম ধরি তাহলে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করি আমরা, ঠিক আছে। x/2 ইকুয়াল y - 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল z ডিভাইডেড বাই -1 সমান কি আর প্রাইম। তাহলে তিনটা সমান যেহেতু আর প্রাইম, তাহলে প্রথমটা সমান কি আর প্রাইম লিখতে পারি। তাহলে x/2 ইকুয়াল কি আর প্রাইম। তাহলে x সমান কি হবে, আর আর গুণন করলে 2r প্রাইম। একইভাবে আমরা যদি y - 6 ডিভাইডেড বাই 2 কে আর প্রাইম ধরি তাহলে y এর মান কি হবে, আমরা যদি ক্যালকুলেশন করি একইভাবে তাহলে 2r প্রাইম প্লাস কি 6 পাবো। জেড এর মান কি হবে, জেড এর মান হবে -1 ধারা যদি আর প্রাইমকে আর আর গুণন করি তাহলে -r প্রাইম। তাহলে দেখুন এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা, জেড এর ভ্যালু কোনটা, এটা। তাহলে এইটাই হচ্ছে আমার কোন বিন্দুর স্থানাঙ্ক, কিউ পাদবিন্দুর স্থানাঙ্ক। এই যে সেটাই আমরা এখানে লিখেছি, ঠিক আছে। তো আশা করি এই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার। তো তারপরে কি লিখেছি দেখুন, তাহলে পি কিউর দিক অনুপাত। তাহলে দিক অনুপাতটা আমরা কিভাবে বের করতে পারবো, পি কিউর দিক অনুপাত। দিক অনুপাত বের করব হচ্ছে, এখানে একটু খেয়াল করতে হবে। এই যে পাদবিন্দু যে দুইটা পেয়েছি, এই পাদবিন্দুর মানগুলা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে এটা হচ্ছে প্রশ্নের বিষয়। তাহলে এইটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে জেড এর ভ্যালু। আর এইখানে এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা কি জেড এর ভ্যালু। তাহলে এখানে এই যে কিউ বিন্দুর প্রথমটা থেকে অর্থাৎ এক্স এর মান থেকে পি বিন্দুর এই এক্স এর মানটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি হবে দেখুন, বিয়োগ করলে হবে দেখুন কিউ বিন্দুর এক্স এর ভ্যালু কত 2r প্রাইম। তারপর মাইনাস করব কাকে, এই যে পি বিন্দুর স্থানাঙ্কের প্রথম মানটাকে। তাহলে 2r - 3। তাহলে কি দাঁড়াবে 2r প্রাইম মাইনাস 2r মাইনাস যেমন আছে +3। তাহলে দেখুন এই জিনিসটাই কিন্তু আমরা এই যে এখানে লিখেছি। দেখুন পি কিউর দিক অনুপাত লিখে 2r প্রাইম মাইনাস 2r +3, এই যেটা। এরপরে দ্বিতীয়টা এই যে এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক, এখানে এটা কিসের মান, ওয়াই এর মান। এই কিউ বিন্দুর স্থানাঙ্কের ওয়াই এর মান থেকে এই পি বিন্দুর স্থানাঙ্কের ওয়াই এর মানটা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হয় দেখুন 2r প্রাইম প্লাস 6 মাইনাস 3r প্লাস 6। তাহলে কি দাঁড়াবে 2r প্রাইম প্লাস 6 মাইনাস 3r প্লাস যে -6। তাহলে +6 -6 কাটা যায় কিন্তু, তাহলে আমার থাকবে কি 2r প্রাইম মাইনাস 3r, এই যে এটা। একইভাবে তৃতীয়টা থেকে আমরা তৃতীয়টা বিয়োগ করব। তাহলে দেখুন -r প্রাইম আছে এখানে জেড এর মান, মাইনাস করব কিউর জেড এর মান, পির জেড এর মানটাকে। তাহলে কি আছে -2r প্লাস 3। তাহলে -2r প্লাস কি 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে -r প্রাইম মাইনাস যে প্লাস 2r প্লাস যে -3, এই যে দেখুন, ঠিক আছে। তো তাহলে আমাদের কিন্তু আশা করি পি কিউর দিক অনুপাতটা আমরা পেয়ে গেলাম, এটা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো তারপরে যেহেতু পি কিউ রেখা L1 এবং L2 উভয় সরল রেখার উপর লম্ব। কিসের উপরে লম্ব, উভয় সরল রেখার উপরে লম্ব। অর্থাৎ এইখানে এই যে পি কিউ রেখা অংশটা, এটা হচ্ছে L1 রেখার উপরেও লম্ব, আবার L2 রেখার উপরেও লম্ব। এই কথাটাই আমরা এখানে লিখেছি, উভয় সরলরেখার উপর লম্ব, সুতরাং আমরা পাই। তাহলে
L1 এবং L2 উভয় যদি উভয় সরলরেখার ওপর যদি লম্ব হয় তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে লিখলাম, তাই না? এটা লিখতে পারি এইভাবে, একটু খেয়াল করি আমরা। প্রথম সরলরেখা আমার কি ছিল, x প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y মাইনাস 6 ডিভাইডেড বাই 3 ইকুয়াল z মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এই লাইন দুইটা লিখেছি, এটা লিখেছি হচ্ছে এখানে প্রথম সরলরেখার দিক অনুপাত কত, 2 3 মাইনাস 2, তাই না? আর এইখানে আমরা PQ রেখার দিক অনুপাত কি পেয়েছি, এই যে এটা 2r প্রাইম মাইনাস 2r প্লাস 3, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে কি বির মান, এটা হচ্ছে কি সির মান, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই যে L1 এবং L2 যেহেতু PQ রেখাটা L1 এবং L2 উভয় সরলরেখার ওপর যেহেতু লম্ব, তাহলে প্রথম সরলরেখার এই দিক অনুপাত দ্বারা এই PQ রেখার দিক অনুপাত কি হবে, সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে হচ্ছে এই 2 এর সাথে এখানে এই প্রথম রেখা মানে PQ রেখার দিক অনুপাতের প্রথমটা কি হবে, গুণ হবে, তারপরে মাঝখানে প্লাস, এরপরে 3 দ্বারা এই যে দ্বিতীয় মানটা গুণ হবে, তারপরে কি প্লাস, তাহলে এখানে কি আছে আমাদের মাইনাস, যেহেতু আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এই যে মানটা ইকুয়াল কি 0। তাহলে এটা কিন্তু আমরা প্রথম সরলরেখার জন্য লিখলাম, তাহলে দ্বিতীয় সরলরেখার জন্যও তো আমরা লিখতে পারবো। তাহলে দ্বিতীয় সরলরেখাটা আমার কি x বাই 2 ইকুয়াল y মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল z ডিভাইডেড বাই মাইনাস 1, তাই না? তাহলে এখানে দিক অনুপাত কি 2 2 মাইনাস 1। তাহলে এই 2 ধারা হচ্ছে কাকে গুণ করব, এখানে PQ রেখার দিক অনুপাতের প্রথম মানটাকে, তারপরে প্লাস এই 2 ধারা এইখানে PQ রেখার দিক অনুপাত দ্বিতীয়টাকে গুণ করব, তারপরে প্লাস মাইনাস 1 ধারা এই যেটাকে গুণ করব। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 ইন্টু এই যেটা দেখুন এই যে, আশা করি বুঝতে পেরেছেন, ইকুয়াল কি 0। তাহলে আমরা কিন্তু এই যে একটা সমীকরণ জোট পেয়ে গেলাম, এটাকে একটু ক্যালকুলেশন করব। তাহলে আমরা যদি 2 দ্বারা এই তিনটাকে গুণ করি তাহলে এই যে তিনটা মান পাবো, তারপরে প্লাস 3 দ্বারা এই দুটাকে গুণ করলে এটা পাবো, প্লাস এখানে প্লাস না এই যে মাইনাস 2 দ্বারা যদি এই তিনটাকে গুণ করি তাহলে এই যে এই মানগুলো পাবো, ইকুয়াল কি 0। একইভাবে এই তিনটাকে 2 দ্বারা গুণ করব, এই দুইটাকে 2 দ্বারা গুণ করব, মাইনাস 1 দ্বারা এই তিনটাকে গুণ করব, তাহলে এই যে ইকুয়েশনটা পাবো। এখন এখানে যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 12r প্রাইম মাইনাস 17r প্লাস 12 ইকুয়াল 0, এবং দ্বিতীয় সমীকরণটা পাবো হচ্ছে 9r প্রাইম মাইনাস 12r প্লাস 9 ইকুয়াল কি 0। অবশ্যই এগুলো কিন্তু আপনারা সরল করে বের করতে পারবেন, এই কারণে কিন্তু আমি আর বিস্তারিত বলছি না। তো এখন এইখানে আমরা r প্রাইম এবং r এর মান বের করব সমাধান করে। এখন এই সমাধানটা অনেকভাবে করা যায়, প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়, অপনয়ন পদ্ধতিতে করা যায়, বর্গগুণন পদ্ধতিতে করা যায়, আপনি যে নিয়ম ফলো করতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে বর্গগুণন পদ্ধতিতে সমাধান করব। তো বর্গগুণন করে পাই, তাহলে এখন আমাদের সমীকরণ জোটটা কি ছিল, এই যেটা আমরা একটু লিখে নিয়েছি। এখন বর্গগুণন করলে কি হবে, আমাদের প্রথম চলক কি r প্রাইম, দ্বিতীয় চলক কি r, তারপরে কি কনস্ট্যান্ট, তাহলে r প্রাইমটা আমরা উপরে রাখলাম, তাহলে r প্রাইমের এই যে কলামটা বাদ যাবে। তো তারপরে নিচে আমরা কিভাবে লিখেছি, এই r এর সহগ মাইনাস 70 আর এখানে কনস্ট্যান্ট কি 9, তাহলে মাইনাস 70 দ্বারা 9 কি হবে, গুণ হবে, তারপরে মাইনাস 12 দ্বারা এই 12কে গুণ করতে হবে, মাইনাস 12 ইন্টু 12, আর মাঝখানে কি হবে সূত্রের মাইনাস আর কি ইকুয়াল। এখন আমরা r নিয়ে কাজ করব, যখন r ডিভাইডেড বাই, তাহলে r নিয়ে যখন কাজ করব তখন r এর পদগুলো বাদ যাবে। তাহলে এক্ষেত্রে আর গুণন করব কিভাবে, এই যে এই 12-র সাথে কি হবে 9 আর গুণন হবে, সূত্রের মাইনাস এই 12-র সাথে এই 9 গুণ হবে ইকুয়াল, এরপরে কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা বাদ যাবে, এবং কনস্ট্যান্টের জন্য আমরা বর্গগুণনে কি লিখি 1। তাহলে এখানে 12-র সাথে মাইনাস 12 গুণ হবে, সূত্রের মাইনাস 9-এর সাথে মাইনাস 17 কি গুণ হবে। এরপরে আমরা যদি গুণ করি, গুণ করলে এখানে আমাদের দ্বিতীয় লাইনে কি আসবে, r প্রাইম ডিভাইডেড বাই মাইনাস 153 প্লাস 144 ইকুয়াল r ডিভাইডেড বাই 108 মাইনাস 108 ইকুয়াল 1 ডিভাইডেড বাই, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে মাইনাস 144 প্লাস
153, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো তাহলে ক্যালকুলেশন করলে তৃতীয় লাইনে হবে আর প্রাইম ডিভাইডেড বাই -9 ইকুয়াল আর ডিভাইডেড বাই এটাকে ক্যালকুলেশন করলে 0 ইকুয়াল 1 ডিভাইডেড বাই এটাকে ক্যালকুলেশন করলে কি হবে 9। এখন আমরা কি করব, যেহেতু এখানে তিনটা সমান, তাহলে আমরা প্রথমটা সমান তৃতীয়টা ধরবো, এরপরে দ্বিতীয়টা সমান কি তৃতীয়টা ধরবো। তাহলে এখন প্রথমটা সমান তৃতীয়টা ধরে আমরা কি পেয়েছি, আর প্রাইম ডিভাইডেড বাই -9 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 9। তাহলে আর গুণন করলে কি হবে, আর গুণন করলে হবে 9 আর প্রাইম সমান -9। তাহলে আর প্রাইম সমান কি হবে, উভয় পক্ষকে 9 দ্বারা যদি ভাগ করি তাহলে আর প্রাইম সমান হবে -1। তো তারপরে দ্বিতীয়টা সমান কি তৃতীয়টা, তাহলে আর ডিভাইডেড বাই 0 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 9। আর গুণন করলে 9 আর ইকুয়াল কি হবে 0। তাহলে আর সমান 0 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে কি 0। তাহলে দেখুন আমরা কিন্তু হচ্ছে আর প্রাইম এবং আর এর মানটা পেয়ে গেছি। আর প্রাইম হচ্ছে -1 আর আর হচ্ছে কি 0। তাহলে এখন আমরা ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখাংশের পাদবিন্দুর যে স্থানাঙ্কটা লিখেছিলাম প্রথম পর্যায়ে, সেটা কি ছিল, সেটা এই যেখানে লিখেছি। পি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল 2r - 3, 3r + 6, -2r + 3, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক কি ছিল 2r প্রাইম, 2r প্রাইম + 6, -r প্রাইম। এখন এইখানে আমরা আর এর জায়গায় হচ্ছে 0 বসিয়ে দিব, আর প্রাইমের জায়গায় -1 বসিয়ে দিব। তাহলে আর এর জায়গায় যদি এখানে আমরা 0 বসাই, 2 × 0 মানে কি 0, 0 - 3 -3, এখানে আর এর মান 0 বসালে 3 × 0 মানে হচ্ছে 0, 0 + 6 মানে হচ্ছে 6, -2 × আর এর জায়গায় 0 বসালে টোটাল 0 হয়ে যাবে, এখানে 3 থাকবে। ও কিউ, এখানে আর প্রাইমের মান কত বসাবো, -1। তাহলে আর প্রাইমের মান যদি -1 বসাই তাহলে 2 × -1 মানে কি -2, 2 × আর প্রাইম প্লাস কি 6। তাহলে আর প্রাইমের মান যদি -1 বসাই তাহলে -2 পাবো, -2 + 6 মানে কি +4, আর প্রাইমের মান যদি -1 বসাই তাহলে মাইনাস কি হয়ে যাবে +1। তাহলে দেখুন আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। তাই এখন ক্ষুদ্রতম দূরত্ব বের করা খুবই সহজ, কেননা দুইটা বিন্দু যদি জানা থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার একটা সূত্র আমরা জানি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকমের, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার। অথবা এটা কিন্তু এভাবেও এই সূত্র দিয়েও করতে পারেন, যেমন এখানে x2 y2 z2টাকে আগে রেখেছি, ইচ্ছা করলে এভাবেও লেখা যায় x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার প্লাস z1 - z2 হোল স্কয়ার। দুইটা সূত্র দিয়েই করা যাবে, আপনি যেটা ফলো করেন। এখন প্রশ্ন হচ্ছে x1 x2 কোনটা। তাহলে এখন দেখুন এখানে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কি পেয়েছি, -3, 6, 3, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি, -2, 4, 1। তাহলে এইটা হচ্ছে আমার x1 এর মান, এইটা হচ্ছে y1 এর মান, এইটা হচ্ছে আমার কি z1 এর মান, এটা হচ্ছে আমার x2 মান, এটা হচ্ছে y2 মান, এটা হচ্ছে আমার কি z2 মান। ঠিক আছে, তো এখন x2 - x1 মানে কি -2, দেখুন x2 - x1 আমার সূত্র হোল স্কয়ার, তাহলে x2 এর মান কত -2, তারপরে সূত্রের -x1 এর মান কত -3। এই যে সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি। ঠিক আছে, তো তারপরে এই যে হোল স্কয়ার দিয়েছি, তারপরে কি প্লাস, তারপরে কি লিখেছি প্লাস। তো এখন আমরা কি লিখবো, y2 - y1। তাহলে y2 কত আমার 4 মাইনাস y1 কত 6 হোল স্কয়ার প্লাস, এরপরে কি z2 - z1, তাহলে z2 কত 1 মাইনাস z1 কত 3, সাথে কি আছে হোল স্কয়ার, সুতরাং হোল স্কয়ার। একইভাবে আপনি এই অথবা সূত্র দিয়েও করতে পারেন। ঠিক আছে, আর আমরা অঙ্কে এই সূত্রটাই ফলো করেছি। তো এরপরে আমরা ক্যালকুলেশন করব। দেখুন -2 -3 হোল স্কয়ার প্লাস, এখন 4 - 6 মানে কি -2 হোল স্কয়ার প্লাস 1 - 3 হচ্ছে কি -2, সাথে কি আছে স্কয়ার। তো এরপরে -2 + 3, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে +1, তাহলে +1 হোল স্কয়ার প্লাস -2 কে স্কয়ার করলে হবে কি +4, তারপরে প্লাস -2 কে যদি স্কয়ার করি তাহলে কি হবে +4।
তাহলে 1 স্কোয়ার, 1কে যদি স্কোয়ার করি তাহলে 1, তাহলে 4 আর 1 5, 5 আর 4 কত 9, তাহলে স্কোয়ার রুট 9, স্কোয়ার রুট 9 মানে কি 3। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু বলা ছিল যে দুইটা সরলরেখা দ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কত আসবে 3। তাহলে আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেল, এটাকে আমরা বলতে পারি যে দেখানো হলো। ঠিক আছে, এখন দ্বিতীয় অংশে আমরা কি প্রমাণ করব? দ্বিতীয় অংশে আমরা ক্ষুদ্রতম দূরত্বের সমীকরণ, দূরত্ব রেখার সমীকরণটা বের করব এবং সেই সমীকরণটা জেড অক্ষকে ছেদ করে কিনা সেটা দেখাতে পারলে আমাদের কিন্তু দ্বিতীয় অংশের প্রমাণ হয়ে যাবে। এই যে দেখুন, আবার ক্ষুদ্রতম দূরত্ব নির্দেশক রেখার সমীকরণ অর্থাৎ পি কিউ রেখার সমীকরণ। এটা কিন্তু আমাদের সূত্র x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1 ইকুয়াল z মাইনাস z1 ডিভাইডেড বাই z2 মাইনাস z1। তো এখন আমরা এখানে জাস্ট কি করব, মানগুলো বসিয়ে দিব। তাহলে একটু খেয়াল করি, আমাদের পি বিন্দুর স্থানাঙ্কটা কত ছিল? পি বিন্দুর স্থানাঙ্কটা ছিল কিন্তু পি মাইনাস 3,6, কত 3। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,4, কি 1। তাহলে এইটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে কি z1, আর এইটা হচ্ছে কি x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে কি z2। তো এখন এই মানগুলো আমরা এইখানে সূত্র অনুসারে বসিয়ে দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এই যে দেখুন, x প্লাস 3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল y মাইনাস 6 ডিভাইডেড বাই -2 ইকুয়াল z মাইনাস 3 ডিভাইডেড বাই -2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইখানে কিন্তু হচ্ছে এই যে আমরা যে সমীকরণটা পেলাম, এটা কিন্তু আমাদের কি কি সমীকরণ? ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ। এই যে এই সমীকরণটা পি কিউ রেখার সমীকরণ। ঠিক আছে, এই পি কিউ রেখার সমীকরণ এটা। এখন জেড অক্ষকে ছেদ করলে, প্রশ্নে বলা ছিল জেড অক্ষকে ছেদ করে, তাহলে জেড অক্ষকে যদি ছেদ করে কোনো একটা রেখা, তাহলে সেটা যদি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয়, সেই ক্ষেত্রে জেড অক্ষকে ছেদ করলে এক্স এর ভ্যালু 0 হয় এবং ওয়াই এর ভ্যালু কি হবে 0 হবে। ঠিক আছে, আবার ওয়াই অক্ষকে যদি ছেদ করতো তাহলে এক্স এর ভ্যালু 0 হইতো, জেড এর ভ্যালু কত হইতো 0। আবার এক্স অক্ষকে যদি ছেদ করতো আর কি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়াই এর ভ্যালু 0 হইতো, জেড এর ভ্যালু কত 0 হইতো। যাই হোক, এখানে যেহেতু জেড অক্ষকে ছেদ করেছে, সুতরাং এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 0। তাহলে এখন আমরা যদি এইখানে এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে আমরা কি পাবো বলুন তো? এক্স এর ভ্যালু আমরা 0 বসালে কি পাবো? এক্স এর ভ্যালু 0 বসালে প্রদত্ত ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণে বসালে 0 প্লাস 3 ডিভাইডেড বাই 1। ওয়াই এর ভ্যালু আমরা 0 বসাবো, তাহলে 0 মাইনাস 6 ডিভাইডেড বাই -2 ইকুয়াল জেড মাইনাস 3 ডিভাইডেড বাই কত -2। তাহলে কি দাঁড়ালো 3 ইকুয়াল, এখানে কিন্তু কাটাকাটি করা যায় -2 দিয়ে, তাহলে এখানেও কি হবে 3 ইকুয়াল জেড মাইনাস 3 ডিভাইডেড বাই -2। তো এখান থেকে জেড এর মান আমরা বের করতে পারি, কারণ 3 ইকুয়াল কি জেড মাইনাস 3 ডিভাইডেড বাই -2। তাহলে আমরা জেড মাইনাস 3 ডিভাইডেড বাই -2 কে আমরা 3 ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে জেড মাইনাস 3 আমরা আড়াআড়ি গুণন করলে কত পাবো -6। তাহলে জেড সমান কি পাবো? জেড সমান আমরা পাবো -6 প্লাস 3 মানে হচ্ছে -3। তাহলে জেড এর মান যদি হচ্ছে -3 হয় এবং ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ জেড অক্ষকে যদি ছেদ করে, তাহলে এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু কি হবে 0 হবে। সুতরাং ক্ষুদ্রতম দূরত্বের সমীকরণ জেড অক্ষকে ছেদ করলে সেই ছেদ বিন্দুটা হবে 0,0,-3 এত বিন্দুতে ছেদ করে। এটাই আমাদের দেখাতে বলছে, সুতরাং দেখানো হলো। তো আশা করি প্রশ্ন 26-এর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আপনাদের ক্লিয়ার। এখন এটা তো হচ্ছে আমরা নতুন একটা নিয়ম দেখালাম। তাহলে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা যে আগের অঙ্কগুলোর ক্ষেত্রে ক্ষুদ্রতম দূরত্ব এবং ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ বের করেছি যে নিয়মে, সেই নিয়মে বের না করে আমরা যদি এই যে নিয়মটা দেখিয়েছেন এই নিয়মে যদি বের করতে চাই, তাহলে কি অঙ্ক হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আপনি এই নিয়মও করতে পারেন। ঠিক আছে,
তো এখন আমরা বিকল্প পদ্ধতিটি দেখাবো যে আমরা লেকচার 5 এবং লেকচার 6-এ যে নিয়মে আমরা করে এসেছি সেই নিয়মটা। এই যে দেখুন বিকল্প পদ্ধতি। আশা করি এই নিয়মটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, জাস্ট আমি সমাধানটা একটু দেখিয়ে যাব। এই যে দেখুন, তাহলে ক্ষুদ্রতম দূরত্বটা আমরা কিন্তু এই নিয়মেই লেকচার 5 এবং লেকচার 6-এ কিন্তু এই নিয়মে বের করেছি। দেখুন তাহলে সেই ক্ষেত্রেও আমরা যদি লেকচার 5 এবং লেকচার 6-এ যে নিয়মে বের করেছি সেই নিয়মে বের করলেও আমাদের কি আসে, আমাদের যে প্রদত্ত সরলরেখাদ্বয় আছে সেই সরলরেখাদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কিন্তু আমাদের 3 চলে এসেছে। তাহলে এইটাই কিন্তু দেখাতে বলছে, এভাবেও কিন্তু আমরা প্রমাণ করতে পারি। এরপরে দ্বিতীয় অংশ আমরা লেকচার 5 এবং লেকচার 6-এ যেভাবে ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ বের করেছি সেইভাবে এখানে আমরা করেছি। এটা আপনারা শীট দেখলেই বুঝতে পারবেন নিয়মটা, কেননা আমরা যেহেতু পূর্ববর্তী লেকচারে এই নিয়মে অঙ্ক করিয়েছি, সুতরাং এটা আসলে বোঝানোর কিছুই নেই। এই যে দেখুন, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ কত এসেছে? এই যে 10x - 2y + 7z + 21 = 0 = 2x - y + 2z + 6। এখন আমার প্রশ্নে বলা ছিল কি, এই পর্যন্ত কিন্তু আমরা লেকচার 6-এ যেভাবে করেছি বা লেকচার 5-এ যেভাবে করেছি একই নিয়মে। এখন প্রশ্নে যেহেতু বলা ছিল যে ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ যে অক্ষকে ছেদ করে, সেইটা বলা ছিল, এই কারণে আমরা এই পার্টটুকু করতে হবে। এখন ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ যে অক্ষকে ছেদ করলে এক্স এর ভ্যালু 0 হবে এবং ওয়াই এর ভ্যালু 0 হবে। এই এক্স এর ভ্যালু আমরা যদি এই ইকুয়েশনে 0 বসাই, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু, তাহলে কিন্তু জেড এর মান আমাদের -3 আসবে। কি আসবে? -3। এই যে দেখুন, এক্স এর ভ্যালু যদি এখানে 0 বসাই তাহলে এটা কি হয়ে যাবে? এই পদটা 0 হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু 0 বসালে এই পদটা 0 হয়ে যাবে। তাহলে আমার থাকবে কি 7z + 21 = কি 0। তাহলে 7z = -21। তাহলে 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে জেড সমান কি আসবে? -3। তার মানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 এবং জেড এর ভ্যালু হচ্ছে -3। তাহলে এই 0, 0, -3 এই বিন্দুতে ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ জেড অক্ষকে ছেদ করে, ঠিক আছে, এই বিন্দুতে আর কি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ জেড অক্ষকে 0, 0, -3 বিন্দুতে ছেদ করে দেখানো হলো। তো আশা করি ক্লিয়ার। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আপনি এই সাইডে বসিয়েছেন, এই সাইডে বসালেও কি এক রেজাল্ট আসবে? হ্যাঁ, জেড এর ভ্যালু -3 আসবে, আপনি বসিয়ে দেখতে পারেন। এক্স এর ভ্যালু 0 বসালে এটা 0 হয়ে যাবে, ওয়াই এর ভ্যালু 0 বসালে এটা 0 হয়ে যাবে। তাহলে 2z + 6 সমান কি হবে? 0। তাহলে 2z = কি হবে? -6, জেড সমান কি হবে? -3। 2 দ্বারা যদি ভাগ করেন, ঠিক আছে, একই রেজাল্ট আসবে। তো আশা করি প্রশ্ন 26 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 27, x - 3 / 3 = y - 8 / -1 = z - 3 / 1 এবং x + 3 / -3 = y + 7 / 2 = z - 6 / 4। সরল রেখাদ্বয়ের ওপর ক্ষুদ্রতম দূরত্বের পাদবিন্দু এবং ই হতে ক্ষুদ্রতম দূরত্ব এবং ক্ষুদ্রতম দূরত্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এইখানে যে জিনিসটা চাইছে আমাদের সেটা হচ্ছে, এটা হচ্ছে ধরুন প্রথম সরলরেখা, এই যে এই সরলরেখাটা, প্রথম সরলরেখাটা, এটা হচ্ছে আমার L1, এটা হচ্ছে আমার দ্বিতীয় সরলরেখা, এটা হচ্ছে L2। এই দুটা সরলরেখার উপরে ক্ষুদ্রতম দূরত্ব আমরা ধরে নিলাম এই যে PQ। কোনটা? PQ। তাহলে প্রশ্নে আমার চেয়েছে এই যে সরলরেখার উপরে যে ক্ষুদ্রতম দূরত্বের যে পাদবিন্দু, তাহলে দুইটা সরলরেখার উপর ক্ষুদ্রতম দূরত্ব কোনটা? PQ রেখাংশ। তাহলে PQ রেখাংশের পাদবিন্দু কি? একটা হচ্ছে P আর একটা হচ্ছে Q। তাহলে আমার P এবং Q পাদবিন্দু নির্ণয় করতে বলছে, সহজ কথায় P এবং Q এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এবং এই PQ রেখার দূরত্ব বের করতে বলছে এবং PQ রেখার দূরত্ব রেখার কি সমীকরণ বের করতে বলছে। PQ দূরত্ব রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। তার মানে তিনটা জিনিস, P বিন্দুর স্থানাঙ্ক, Q বিন্দুর স্থানাঙ্ক, তারপরে বলছে PQ রেখার দূরত্ব এবং PQ রেখার সমীকরণ। এই তিনটা জিনিস আমাদের বের করতে হবে। আর কোনো অঙ্কে যদি হচ্ছে এরকমের স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে আমরা প্রশ্ন 26-এর প্রথম যে পদ্ধতিটা দেখেছি সেই পদ্ধতিটা আমরা ফলো করব। যাই হোক, তাহলে প্রশ্ন 26 যদি বুঝে থাকি তাহলে প্রশ্ন 27 কিন্তু আমরা প্রথম পদ্ধতিতে নিজেরাই করতে পারবো। সলিউশনটা একটু দেখুন, ঠিক আছে, একই নিয়ম কিন্তু।
নিয়ম কিন্তু একই। নিয়ম বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি নিয়ম বোঝেন তাহলে আপনি কিন্তু মোটামুটি সব অঙ্কই করতে পারবেন একই নিয়মে। আর যদি নিয়ম না বুঝে অঙ্ক করেন, যে এই ম্যাথটা এভাবে করা আছে এভাবে করে করে রেখে দেই, তাহলে কিন্তু হচ্ছে আপনার কি ম্যাথের যে বেসিক বিষয় এই বিষয়গুলো বুঝতে পারবেন না। এই যে দেখুন, তাহলে এই ক্ষেত্রে আমার প্রশ্ন 27-এ আমার কি এসেছে, আমার স্থানাঙ্ক এসেছে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এসেছে 383 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক -3 -7 6 এবং ক্ষুদ্রতম দূরত্ব কত এসেছে 3 × √30 এবং ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণটা কি এসেছে x-3 / 2 = y-8 / 5 = z-3 / -1। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু আমার অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 27 আপনাদের ক্লিয়ার, বা আপনারা নিজেরাই করতে পারবেন, কেননা প্রশ্ন 26-এর প্রথম পদ্ধতির মতো যেহেতু। এরপরে প্রশ্ন 28, x-3 / 1 = y-5 / -2 = z-7 / 1 এবং x+1 / 7 = y+1 / -6 = z+1 / 1। রেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব এবং উহার সমীকরণ নির্ণয় করো। তার মানে এখানে প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব বের করতে হবে এবং সেই ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে 3 নম্বরে কি বের করতে বলছে, আরও ক্ষুদ্রতম দূরত্বটি প্রদত্ত রেখাদ্বয়কে যে সকল বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে সহজ কথায় যদি বলি, এটা হচ্ছে প্রথম সরলরেখা, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা। ঠিক আছে, তাহলে এই দুইটা সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা, পি কিউ রেখাংশ। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে বের করতে বলা হয়েছে যে এই দুইটা রেখাদ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব, তার মানে পি কিউ রেখাংশের ক্ষুদ্রতম দূরত্ব, এবং উহার সমীকরণ মানে পি কিউ রেখার সমীকরণ। এবং পরে যেটা বলছে যে আরও ক্ষুদ্রতম দূরত্বটি প্রদত্ত রেখাদ্বয়কে যে সকল বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক। তাহলে প্রদত্ত রেখাদ্বয় ক্ষুদ্রতম দূরত্বটি প্রদত্ত রেখাদ্বয়কে মানে হচ্ছে প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখাকে এই ক্ষুদ্রতম দূরত্বের যে বিন্দুতে ছেদ করে। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব L1 সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করছে, পি বিন্দুতে, এবং L2 সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করছে, কিউ বিন্দুতে। তাদের স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে অর্থাৎ পির স্থানাঙ্ক আর কিউর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। তার মানে প্রশ্ন 27 যে রকমের ছিল প্রশ্ন 28 কিন্তু সেম। তার মানে প্রশ্ন 27 কিন্তু আবার কার নিয়মে ছিল, প্রশ্ন 26-এর মতো। তার মানে প্রশ্ন 26, 27 এবং 28 একই নিয়মের অঙ্ক। তাহলে প্রশ্ন 26-এর যে প্রথম পদ্ধতিটা ছিল একইভাবে আমরা প্রশ্ন 28-এর ক্ষেত্রেও সমাধানটা করব। কিন্তু একটু বলে রাখি, এইখানে এই যে সমীকরণ জোটটা আছে, এই সমীকরণ জোটটা কিন্তু আমরা সমাধান করেছি হচ্ছে অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি, এই যেখানে আমরা রাব করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। কিন্তু আমরা প্রশ্ন 26-এর প্রথম পদ্ধতিতে যখন আর প্রাইম এবং আর এর মান বের করেছি, ওখানে কিন্তু আমরা বর্গগুণন প্রয়োগ করেছি। কিন্তু প্রশ্ন 27 এবং প্রশ্ন 28-এর ক্ষেত্রে আমরা যখন আর প্রাইম এবং আর এর মানটা বের করেছি, তখন দুইটা ক্ষেত্রেই অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমরা বের করেছি, এবং সেই দুইটা সমাধানের ক্ষেত্রে আমরা কিন্তু সাইড নোটে রাফ করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখানে আর প্রাইমের মান কত আসলো, 0, এবং আর এর মান কত, 0। তাহলে এইটা যদি আমরা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বসিয়ে দিই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে 3, 5, 7 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে -1, -1, -1। এরপরে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে ক্ষুদ্রতম দূরত্বটা বের করে ফেলবো। কত আসছে সেই ক্ষেত্রে, √116। এবং ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ সূত্র দিয়ে আমরা বের করব। সেই ক্ষেত্রে ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ কত এসেছে, x-3 / 2 = y-5 / 3 = z-7 / 4। এটাই অ্যান্সার। তাহলে এখন আমরা একটু সামারাইজ করি প্রশ্ন 26, প্রশ্ন 27 এবং প্রশ্ন 28। আপনি যদি যে কোনো একটা অঙ্ক নিয়ম বুঝে করতে পারেন, তাহলে আপনি 3টা ম্যাথই সমাধান নিজেই করতে পারবেন। তো আশা করি প্রশ্ন 26, প্রশ্ন 27 এবং প্রশ্ন 28 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 29, দেখাও যে y / b + z / c = 1, x = 0 সরলরেখাকে ধারণকারী
এবং এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকুয়াল 1, ওয়াই সমান 0 সরলরেখার সমান্তরাল সমতলের সমীকরণ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস জেড ডিভাইডেড বাই সি প্লাস 1 ইকুয়াল 0। আরও দেখাও যে সরলরেখাদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব 2D হলে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইকুয়াল 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার। খুবই সহজ অঙ্ক এবং গুরুত্বপূর্ণ। তাহলে দেখুন আমরা সমাধানটা দেখি। তাহলে সলিউশন, মনে করি ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল 1, এক্স ইকুয়াল 0 সরলরেখাকে ধারণকারী সমতলের সমীকরণ। তাহলে এইটা আমরা করার আগে আমরা এই যে সূত্রটা একটু দেখে নেই। সূত্র এখানে কি লেখা আছে, এখানে এই যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল 0 ইকুয়াল এ প্রাইম এক্স প্লাস বি প্রাইম ওয়াই প্লাস সি প্রাইম জেড প্লাস ডি প্রাইম সরলরেখাগামী সমতলের সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি প্লাস কে ইন্টু। তাহলে দেখুন আমরা প্রথমে এই যে এই সমতলটা লিখলাম, তারপরে প্লাস কে ইন্টু এই যে এটা লিখলাম, তারপরে ইকুয়াল কি 0। তাহলে এখানেও একই পদ্ধতিতে আমরা যদি চিন্তা করি, তাহলে এইখানে এটাকে আমরা 0 বানাতে হবে। আগে কোনটাকে 0 বানাতে হবে, এই যে এই জিনিসটাকে 0 বানাতে হবে। তাহলে এখানে কি আছে, ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল কি 1। তাহলে এইখানে যে আমার দুইটা সরল রেখাগামী সমতলের সমীকরণ যে বের করছে, এইখানে কি হচ্ছে আমার ডান পক্ষে কি আছে, ইকুয়াল 0 আছে, কিন্তু এইখানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে ডান পক্ষে কি আছে, 1 আছে। তাহলে এটাকে বাম পক্ষে নিয়ে ডান পক্ষটাকে কি করতে হবে, 0 বানিয়ে দিতে হবে। তাহলে ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি মাইনাস 1 ইকুয়াল কি 0। তাহলে দেখুন এই একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন কি এক্স সমান 0, এই দুইটা ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা সরলরেখাগামী সমতলের সমীকরণ যদি বের করতে চাই, তাহলে আমরা কি লিখব, এই প্রথমটা যোগ কে ইন্টু দ্বিতীয় সরলরেখাটা। তাহলে দেখুন ওয়াই বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি মাইনাস 1 প্লাস কে ইন্টু এক্স, ঠিক আছে, ইকুয়াল কি 0। এই যে এই সূত্র ধরে আমরা লিখেছি। অবশ্যই আমরা চ্যাপ্টার 7 যদি করে আসি, তাহলে চ্যাপ্টার 7-এ কিন্তু আমরা এই সূত্রটা পেয়েছিলাম। তো তারপরে কে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি, অর্থাৎ এক্স এর পদটা আমরা আগে লিখলাম, তারপরে ওয়াই এর পদ ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস তারপরে জেড এর পদ প্লাস জেড ডিভাইডেড বাই সি মাইনাস 1 ইকুয়াল কি 0। এটাকে আমরা 1 নং ধরলাম। তারপরে আমাদের কি, তারপরে দ্বিতীয় যে সরলরেখাটা ছিল সেটা আমরা লিখব এক্স ডিভাইডেড বাই এ মাইনাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল 1 ইকুয়াল ওয়াই সমান 0 দ্বারা নির্দেশিত সরলরেখার পূর্তিসাম্য আকারের সমীকরণ। এখন এই নির্দিষ্ট সরলরেখার পূর্তিসম আকারটা আমরা এখানে বের করে নিয়েছি। তাহলে পূর্তিসম আকারটা আমরা কিভাবে বের করেছি একটু দেখে নেই, তাই না। তাহলে এখানে পূর্তিসম আকারটা বের করার সিস্টেম হচ্ছে, এখানে ফার্স্টে আমাদের কি ছিল, এক্স ডিভাইডেড বাই এ মাইনাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল কি 1, আর একটা ছিল ওয়াই সমান 0। তাহলে একটু খেয়াল করি, এক্স ডিভাইডেড বাই এ মাইনাস না, এটা একটু পরে লিখি, এটা হচ্ছে 1 প্লাস জেড ডিভাইডেড বাই সিটাকে ডান পক্ষে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল সি লসাগু করি, তাহলে সি প্লাস জেড, তার মানে দেখুন এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল জেড প্লাস সি ডিভাইডেড বাই কি সি। আর এইটাকে আমরা লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই 0 ইকুয়াল কি 0, তাই না। এখন এইটা একটু খেয়াল করি আমরা, এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল জেড প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই কি 0, এই যেভাবে লিখতে পারি, ঠিক আছে। এই দুটা সরলরেখাকে সম্মিলিতভাবে প্রতিসম আকারে এভাবে লিখতে পারি। এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে লিখেছি, এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল ওয়াই, এটা আগে লিখেছি ওয়াই ডিভাইডেড বাই 0 ইকুয়াল জেড প্লাস সি ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন দেখুন এইখানে হচ্ছে, এইটা হচ্ছে আমার 1 নং সমতল, আর এইটা হচ্ছে 2 নং সরলরেখা, অর্থাৎ এখানে সরলরেখার প্রতিসাম্য আকার হচ্ছে এটা, এটা হচ্ছে 1 নং সমতল। তাহলে প্রশ্নে বলা ছিল যে সমতলটা কি হবে, সমতলটা সরলরেখার মানে সরলরেখার সমান্তরাল সমতলের সমীকরণ বের করতে বলছে। তাহলে এক সমতল 2 সরলরেখার সমান্তরাল, আমরা এটা প্রশ্ন মতে চিন্তা করতে পারি। তাহলে এক সমতল
দুই সরলরেখার সমান্তরাল হলে, তাহলে সমান্তরাল হলে কি লিখতে পারি, কে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল 0। তাহলে এইখানে যে কনস্ট্যান্ট মানটা আছে, কনস্ট্যান্ট মানটা কি হবে, বাদ যাবে। ঠিক আছে, সমতল চ্যাপ্টারটা আপনারা যদি ক্লিয়ার করে আসেন তাহলে এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যাই হোক, তাহলে এক সমতল দুই সরলরেখার সমান্তরাল যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে সমান্তরাল যে রেখাটা আছে, সেই সমান্তরাল রেখাটার সমীকরণ, সমতলের সমীকরণটা এই যে সরলরেখার দিক অনুপাত দ্বারা কি হবে, দিক অনুপাত দ্বারা হচ্ছে সিদ্ধ হবে। তাহলে এখানে এক্স এর জায়গায় হচ্ছে আমরা কি বসাবো, এ, ওয়াই এর জায়গায় কি বসাবো 0, এবং জেড এর জায়গায় কি বসাবো সি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে ক্যালকুলেশন করে কের মানটা আমরা -1 ডিভাইডেড বাই এ নিয়ে এসেছি। এখন কের মান 1 নং সমীকরণে আমরা বসিয়ে দিব। তাহলে কের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমরা কি ছিল, এটা, তাই না? তাহলে কে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি -1 ইকুয়াল 0। তাহলে কের মান বসিয়ে দিলাম, আর বাকিগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। তো তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করেছি, এই ক্যালকুলেশন আপনারা বুঝতে পারবেন। তাহলে এক্স ডিভাইডেড বাই এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস জেড ডিভাইডেড বাই সি +1 ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমরা দ্বিতীয় অংশ বের করব। তাহলে দ্বিতীয় অংশে কি বলা ছিল, যে সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব 2D হলে আমাদের একটা প্রমাণ দেখাতে বলছে। এই যে এটা প্রমাণ করতে বলছে। লাস্টের লাইন যদি দেখি, 1/d² সমান 1/a² প্লাস 1/b² প্লাস 1/c²। অঙ্কটা কিন্তু অন্যান্য অঙ্কের থেকে একটু ব্যতিক্রম, একটু হচ্ছে বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রদত্ত সরলরেখার মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব 2D, এবং অর্থাৎ দুই সরলরেখার উপরস্থ যে কোনো বিন্দু হতে 3-এর ওপর লম্ব দূরত্ব 2D। তাহলে দুই সরলরেখার উপরে একটা বিন্দু কি 0 0 - c। এখন দুই সরলরেখাটা কি আসলে, আমাকে তো সেটা আগে বুঝতে হবে। দুই সরলরেখাটা কি ছিল, এই যে এটা হচ্ছে আমার দুই সরলরেখা। তাহলে দুই সরলরেখার উপরস্থ বিন্দু কি হবে, উপরস্থ বিন্দু হবে কিন্তু আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারে দেখেছি লব ইকুয়াল 0 ধরবো। তাহলে x সমান 0, y সমান 0, জেড প্লাস সি সমান কি 0। তাহলে জেড এর মান কত আসবে, -c। তাহলে দুই সরলরেখার উপরস্থ বিন্দুটা হবে 0, 0, - c। ঠিক আছে, এটা হবে দুই সরলরেখার উপরস্থ বিন্দু। এটার কার উপর লম্ব দূরত্ব বের করব, 3 রেখার উপর লম্ব দূরত্ব বের করব। তাহলে 3 নং সরলরেখাটা আমরা কি পেয়েছি, x ডিভাইডেড বাই a মাইনাস ওয়াই ডিভাইডেড বাই বি মাইনাস জেড ডিভাইডেড বাই সি +1 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 2 নং সরলরেখার উপর একটা বিন্দু কিন্তু আমরা কিভাবে পেয়েছি সেটা কিন্তু দেখিয়েছি। তাহলে প্রশ্ন মতে দুইটা সরলরেখার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব কত বলা আছে, 2D। তাহলে 2D সমান কি লম্ব দূরত্ব। তাহলে একটা বিন্দু এবং একটা সরলরেখা যদি আমাদের জানা থাকে বা সমতল যদি জানা থাকে, তার লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে এই যেটা, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 7-এ দেখেছি, তাই না? তাহলে আমার এখানে বিন্দুটা কি, আমার বিন্দুটা হচ্ছে x1 বলতে 0, y1 বলতে 0 এবং z1 বলতে কি -c। আর সমতল বলতে হচ্ছে এই যে রেখাটা, এই যে এটা। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র ধরে, এখানে এই সূত্র ধরে আমরা এই মানগুলো পেতে পারি। তাহলে সূত্রটা কি, a × x1। তাহলে a বলতে কি, a বলতে হচ্ছে এখানে x এর সহগ, x এর সহগ এখানে কত 1/a, এখানে y এর সহগ কত 1/b, z এর সহগ কত -1/c। আচ্ছা, এটার সাথেও কিন্তু মাইনাস হবে, -1/b হবে y এর সহগ। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমরা বসিয়েছি। দেখুন, এর জায়গা হচ্ছে 1/a × x1, x1 বলতে আমার কি, এখানে x1 বলতে হচ্ছে এই যে 0, তারপরে প্লাস b, b বলতে কি এই যে y এর সহগ -1/b ইন্টু y1 এর সহগ, y1 এর মানটা আর কি 0। ঠিক আছে, তারপরে c। তাহলে এখানে আমার যে সমতলটা আছে সেই সমতলের c বলতে কি z এর সহগ, তাহলে কি -1/c। তাহলে -1/c ইন্টু z1 এর মান, z1 এর মান কত -c। তারপরে কি হবে, তারপরে হবে প্লাস ডি। তাহলে প্লাস ডি বলতে কি, প্লাস ডি বলতে হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এখানে 1। তাহলে +1 ডিভাইডেড বাই a² + b² + c²। তাহলে a বলতে হচ্ছে কি 1/a, তাহলে 1/a হোল স্কয়ার প্লাস b বলতে হচ্ছে -1/b হোল স্কয়ার প্লাস
-1/c হোল স্কয়ার, সি বলতে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে ক্যালকুলেশন, এগুলো আপনারা নিজেরা পারবেন। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এই যে ডি সমান 1/√1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন আমরা কি করেছি, উভয় পক্ষকে বর্গ করেছি, তাহলে ডিকে বর্গ করলে কি হবে, ডি স্কোয়ার। আর এইখানে 1কে বর্গ করলে হবে 1 স্কোয়ার, আর এখানে এটাকে বর্গ করলে রুট স্কোয়ারে কাটা যাবে, থাকবে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার। এরপরে আমরা যদি এটাকে ব্যস্তকরণ করে দেই তাহলে আমার রাশিটা আসবে এরকমের 1/d স্কোয়ার, কারণ ব্যস্তকরণ করলে এইখানে 1 হরে যে 1টা আছে সেই 1টা উপরে চলে যাবে 1/d স্কোয়ার, আর এই মানটা লবে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, তার মানে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অংশে দেখাতে বলা হয়েছে। ঠিক আছে, তো আশা করি প্রশ্ন 29 আপনাদের ক্লিয়ার। আবারও বলছি, প্রশ্ন 29 কিন্তু প্রশ্ন বুঝে তারপরে হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, একটু ব্যতিক্রম ধর্মী ম্যাথ, কারণ আগের অঙ্কগুলোর থেকে একটু ডিফারেন্স। অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে অনেকটা চ্যাপ্টার 7 সমতলের হচ্ছে বেসিক জিনিসগুলো কাজে লেগেছে আমাদের। এরপরে প্রশ্ন 30, দেখাও যে x সমান cy প্লাস bz, y সমান az প্লাস cx এবং z সমান bx প্লাস ay সমতল তিনটি একই সরলরেখায় ছেদ করিবে যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2abc = 1 হয়, এবং উক্ত শর্তে সমতলগুলো দ্বারা উৎপন্ন সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখানেও কিন্তু আমাদের এই ম্যাথটার দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশে এটা আমাদের দেখাতে হবে এবং দ্বিতীয় অংশে আমাদের এই শর্ত অনুযায়ী সমতলগুলো দ্বারা উৎপন্ন সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা সমতলগুলো লিখে নিলাম। সমতলগুলো x সমান cy প্লাস bz, y সমান az প্লাস cx এবং z সমান bx প্লাস ay। তাহলে এটা এক পাশে পক্ষান্তর করে নিলে কি হবে, x মাইনাস cy মাইনাস bz = 0। সেই মতে আমরা যদি ওয়াইটা এ পাশে নিয়ে আসি তাহলে বাম পক্ষ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি cx মাইনাস ওয়াই প্লাস az সমান কি 0। তারপরে এই জেডটা এই পাশে নিয়ে আসলে বাম পক্ষ 0 হয়ে যাবে, ডান পক্ষ কি হবে, bx প্লাস ay মাইনাস z = কি 0, এই যেটা। ঠিক আছে, জাস্ট পক্ষান্তর করেছি। এখন এই সমতল তিনটি যদি একই রেখায় ছেদ করে তবে তার নির্ণয়কের মানটা কি হবে, 0 হবে, সহগের নির্ণয়কের মান। তাহলে এখানে x এর সহগ কত, 1, এখানে x এর সহগ কত, c, এখানে x এর সহগ কত, b, তাহলে 1cb। তারপরে y এর সহগ কত, এখানে -c, এখানে y এর সহগ কত, -1, এখানে y এর সহগ কত, a, তাহলে -c -1a। তারপরে z এর সহগ এখানে কত, -b, এখানে কত, a, এখানে কত, -1, তাহলে -ba -1 ইকুয়াল কি হবে, 0 হবে। এটা কিন্তু শর্ত, অর্থাৎ কোনো তিনটা সমতল যদি একই রেখায় ছেদ করে তবে তাদের সহগের নির্ণয়কের মান কি হবে, 0 হবে। এটা কিন্তু আমরা সমতল চ্যাপ্টার 7-এ পড়েছি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই যে প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে প্রথম সারির প্রথম উপাদান কি, 1, তাহলে 1টা কি হবে, প্লাস সাইন হবে, +1, তাহলে প্রথমে প্লাস দিতে হয় না। তারপরে 1-এর কলাম বাদ সারি বাদ, এরপরে আড়াআড়ি গুণন হবে, -1-এর সাথে -1 যদি গুণ করি তাহলে কি হবে, +1, সূত্রের মাইনাস এর সাথে গুণ করলে কি হবে, a স্কোয়ার। তারপরে এই যে মাইনাস, এরপরে দ্বিতীয় উপাদান কি, প্রথম সারি দ্বিতীয় উপাদান হচ্ছে -c, তাহলে -c, এটার সামনে মাইনাস এসেছে কারণ প্রথমটার চিহ্ন প্লাস পরেরটার চিহ্ন মাইনাস, তাহলে -c ইন্টু, তাহলে এটার কলাম বাদ যাবে সারি বাদ যাবে, থাকবে কি cb a -1, তাহলে এই c দ্বারা -1কে আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে -c সূত্রের মাইনাস b দ্বারা a কে গুণ করলে ab। তারপরে প্লাস এই যে তৃতীয় উপাদান প্লাস -b, তাহলে -b এর কলাম বাদ সারি বাদ, তারপরে যে উপাদানগুলো থাকে তার ভিতরে আড়াআড়ি গুণন হবে, c দ্বারা a কে গুণ করলে ac, তারপরে সূত্রের মাইনাস b দ্বারা -1কে গুণ করলে -b = কি 0। ঠিক আছে, তো তারপরের ক্যালকুলেশনগুলো আপনারা পারবেন। 1 দ্বারা গুণ করলে 1 - a স্কোয়ার, মাইনাসে প্লাস c ইন্টু -c মাইনাস ab, তারপরে প্লাসে মাইনাসে -b ইন্টু ac প্লাস b = কি 0। তারপরে দেখুন 1 - a স্কোয়ার মাইনাস c দ্বারা যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -c স্কোয়ার, প্লাসে মাইনাসে -abc, তারপরে এই -b দ্বারা এই দুটাকে গুণ করবো, তাহলে -abc প্লাসে মাইনাসে -b স্কোয়ার = কি 0। তাহলে 1 - a স্কোয়ার, তারপরে এই যে -b স্কোয়ার -c স্কোয়ার
এবিসি আর মাইনাস এবিসি যোগ করলে কি হবে -2 এবিসি ইকুয়াল 0। তাহলে 1 সমান কি 1 সমান এগুলো যদি পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে আসি তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এবিসি। সুতরাং আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এবিসি ইকুয়াল কি 1। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রথম অংশে দেখাতে বলা হয়েছে। তো কাজী প্রথম অংশের প্রমাণ হয়ে গেল। এখন আমরা উক্ত শর্তে সমতলগুলো দ্বারা উৎপন্ন সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো তারপরে দেখুন দ্বিতীয় অংশ, প্রদত্ত সমতলত্রয় ছেদ রেখার সমীকরণ। তাহলে ছেদ রেখার সমীকরণ আমরা বের করব। তাহলে সমতল কয়টা ছিল? সমতল কিন্তু আমার 3টা ছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সমতল, তাই না? আমরা প্রথম অংশে কিন্তু দেখেছি। তাহলে এখানে আমি কয়টা সমতল লিখেছি? এখানে কিন্তু আমি 2টা সমতল লিখেছি। অর্থাৎ আপনি প্রথম 2টা সমতল দিয়েও ক্যালকুলেশন করে সরলরেখার সমীকরণ বের করতে পারেন, অথবা দ্বিতীয়টা এবং তৃতীয় সমতল ইউজ করেও হচ্ছে সরলরেখার সমীকরণ বের করতে পারেন, অথবা প্রথম এবং তৃতীয় সমতল ইউজ করেও সরলরেখার সমীকরণ বের করতে পারেন। রেজাল্ট কিন্তু সেমই আসবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে হচ্ছে প্রথম সমতল এবং দ্বিতীয় সমতলকে সমাধান করে তারপর হচ্ছে সরলরেখার সমীকরণটা নিয়ে আসব। তাহলে দেখুন আমরা কিন্তু প্রথম 2টা সমতল লিখেছি, এক্স মাইনাস সি ওয়াই মাইনাস বিজেড ইকুয়াল 0 ইকুয়াল সি এক্স মাইনাস ওয়াই প্লাস এজেড। তাহলে এটাকে আমরা বর্জ্যগুণন করব। তাহলে বর্জ্যগুণন করলে কি হবে? সমতল 2টা আবার একটু লিখে নিই, এক্স মাইনাস সি ওয়াই মাইনাস বিজেড ইকুয়াল কি 0, তারপরে সি এক্স মাইনাস ওয়াই প্লাস এজেড সমান কি 0। তো এখন আমরা এক্স নিয়ে কাজ করবো, এক্স ডিভাইডেড বাই, তাহলে এক্স এর পদগুলো বাদ যাবে। তাহলে ওয়াই এর সহগের সাথে এই যে এইখানে জেড এর সহগ কি আর গুণন হবে, তাহলে মাইনাস সি ইন্টু কি এ, তারপরে এই যে দেখুন সূত্রের মাইনাস, এরপরে ওয়াই এর সহগ কত -1, এখানে জেড এর সহগ কত -b, আর গুণন হবে, তাহলে -1 ইন্টু -b। তো তারপরে আমরা কি করব? তারপরে আমরা হচ্ছে ওয়াই চলক নিয়ে কাজ করব। তাহলে ওয়াই ডিভাইডেড বাই, তাহলে ওয়াই এর পদ বাদ যাবে, ওয়াই এর পদ বাদ গেলে এইখানে যে জেড এর সহগ আছে কি -b এর সাথে এই সি গুণ হবে, ঠিক আছে? তাহলে -b ইন্টু সি, তারপরে সূত্রের মাইনাস, এক্স এর সহগ 1, এখানে জেড এর সহগ কি এ, তাহলে 1 ইন্টু এ। তারপরে আবার কি জেড নিয়ে কাজ করব, তাহলে জেড এর পদগুলো তখন কি হবে? বাদ যাবে। তাহলে এক্স এর সহগের সাথে এখানে ওয়াই এর সহগ আর গুণ হবে, অর্থাৎ 1 ইন্টু -1, তারপরে সূত্রের মাইনাস, এক্স এর সহগের সাথে এখানে ওয়াই এর সহগ আর গুণ হবে, তাহলে সি ইন্টু -সি, ঠিক আছে? এরপরে হচ্ছে ক্যালকুলেশন। তো এরপরে ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরা করতে পারবেন। তো এরপরে আমরা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে? এক্স ডিভাইডেড বাই এসি মাইনাস বি ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই বিসি প্লাস এ ইকুয়াল জেড ডিভাইডেড বাই 1 মাইনাস সি স্কোয়ার। এটা আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখানে একটু কারেকশন করি, এখানে ক্যালকুলেশনে একটু ভুল আছে, এখানে মাইনাস এসি, এখানে দেখুন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে কি হবে? বিটার চিহ্ন কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? বিটার চিহ্ন যদি মাইনাস হয় তাহলে মাইনাস সাইন কমন নিলে এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে? এটা একটু কারেকশন হবে আর কি। তো এরপরে আমরা এসি প্লাস বি এর মানটা বের করব। দেখুন এখন এসি প্লাস বি সমান, তাহলে এখন এইটাকে কিন্তু আমরা এভাবে যদি রেখি কোনো সমস্যা আছে? সমস্যা নেই, স্কোয়ার রুট এসি প্লাস বি হোল স্কোয়ার, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, এসি প্লাস বি হবে। এটা হচ্ছে আমরা এসি প্লাস বি এর মান বের করার সুবিধার্থে এই কাজটা করেছি। তাহলে দেখুন এটা কিন্তু আমরা সূত্রে নিতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ বলতে এসি আর বি বলতে কি বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস 2abc প্লাস বি স্কোয়ার। তো তারপরে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এখন এইখানে 2abc প্লাস বি স্কোয়ারের পরিবর্তে কিন্তু এই মানটুকু লিখতে পারি। কোন শর্ত অনুসারে? আমরা প্রথম অংশে যে শর্তটা পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2abc সমান কি 1। তাহলে এখানে দেখুন আমাদের কিসের মান বসাবো? 2abc প্লাস বি স্কোয়ার। তাহলে 2abc প্লাস বি স্কোয়ার রেখে এ স্কোয়ার আর সি স্কোয়ার যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার পাবো, সেই মানটাই হচ্ছে আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর একটু ক্লিয়ার করি, অনেকে হয়তো বা মুখে বললে ধরতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2abc ইকুয়াল কি 1। তাহলে আমার কিন্তু বি স্কোয়ার প্লাস 2abc এর মান দরকার। তাহলে বি স্কোয়ার প্লাস 2abc আমরা বাম পক্ষে রেখে দিব, রেখে বাকিগুলো ডান পক্ষে পক্ষান্তর করব। তাহলে কি হবে? এই যে দেখুন এইটা হবে। তাহলে বি স্কোয়ার
প্লাস 2abcর মানই হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা বসিয়েছি এখানে। ঠিক আছে, আশা করি এখন ক্লিয়ার। তো তারপরে 1 মাইনাস a স্কোয়ার প্রথমে লিখলাম, তারপরে মাইনাস c স্কোয়ার, তারপরে লিখলাম প্লাস a স্কোয়ার c স্কোয়ার। তো তারপরে কি করেছি, এইখানে 1 মাইনাস a স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম, মাইনাস এখান থেকে এই দুইটা থেকে মাইনাস c স্কোয়ার কমন নিলাম, তাহলে c স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে 1 মাইনাস, এখানে কি থাকবে a স্কোয়ার। তো তারপরে দেখুন এই দুটা পদ থেকে আবার কি কমন যায়, 1 মাইনাস a স্কোয়ার কমন নিলাম, এখানে তাহলে থাকবে কি 1 মাইনাস a স্কোয়ার কমন নিলে এখানে কিছু থাকবে না, মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস এই যে c স্কোয়ার, এর এখানে থাকবে হচ্ছে c স্কোয়ার। তো এই স্কোয়ার রুটটা আমরা আলাদা করে দিলাম, এটা হোল রুটে আছে আমরা আলাদা করে দিলাম, তাহলে স্কোয়ার রুট 1 মাইনাস a স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট 1 মাইনাস c স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটু টেকনিক অবলম্বন করতে হবে, একটু খেয়াল করুন। আমরা যখন ac প্লাস বি এর মানটা বের করেছি, তাহলে এখানে গুণ আকারে আমার ফার্স্টে কে ছিল, a ইন্টু সি, এ ছিল তারপরে সি ছিল। এখন আমার রেজাল্টে কি এসেছে, রেজাল্টের দিকে যদি একটু তাকান, রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার ইন্টু 1 মাইনাস c স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এই যে স্কোয়ার, এর সাথে স্কোয়ার আসবে, আর পরবর্তীতে ইন্টু 1 মাইনাস কি c স্কোয়ার। ঠিক আছে, এটা লিখেছি। এখন আমরা যখন বি সি প্লাস এটা বের করব, তখন আসলে এখানে কি আসবে, এটার অনুরূপে যদি আমরা লিখতে চাই, ক্যালকুলেশন একইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমরা অনুরূপে লিখতে চাই তাহলে বিসি প্লাস এটাকে কি লিখতে পারি, আবারও বলছি, এসি প্লাস বি, এটা আমার কি আসছে, রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার, এটা আসছে। তাহলে এখানে ফার্স্টে কি এ, পরে কি সি, তাহলে দেখুন রুট ওভার 1 মাইনাস ফার্স্টে যেটা ছিল সেটার স্কোয়ার ইন্টু 1 মাইনাস সেকেন্ডে যেটা ছিল সেটার স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি, একইভাবে আমরা কিন্তু 1 মাইনাস কি পাবো, বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা ইচ্ছা করলে আপনি বিস্তারিত করতে পারেন এটার মতো করেই, আর যদি বিস্তারিত না করতে চান তাহলে অনুরূপে লিখে এটা লিখে দিলেই চলবে। তাহলে সেই কাজটাই হচ্ছে আমরা এই যে পরের ধাপে করেছি। দেখুন আবার অনুরূপে বিসি প্লাস এ ইকুয়াল কি, এ স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস সি স্কোয়ার। ইচ্ছা করলে আমরা আগেরটার মতো বিস্তারিত করতে পারতাম, কিন্তু অনেক সময় নষ্ট হবে, এ কারণে আসলে এই লাইনগুলো স্কিপ করতে পারেন যেগুলো অনুরূপে লেখা যায়। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, তাহলে 1 নং সমীকরণটা আমার এটা ছিল। এখন জাস্ট আমরা মান বসিয়ে দেবো, এসি প্লাস বি, এটার মান কত পেয়েছি, এ স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার রুট 1 মাইনাস সি স্কোয়ার, আর উপরে কি এক্স, ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই বিসি প্লাস এর মান কত পেয়েছি, এ স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার রুট 1 মাইনাস সি স্কোয়ার বসিয়ে দিয়েছি, ইকুয়াল জেড ডিভাইডেড বাই, এখন এই 1 মাইনাস সি স্কোয়ার এটাকে কিন্তু আমরা দুইবার রুট লিখতে পারি। এখন কেন এটা লিখতে পারি, এর কারণ আছে, কারণ একটা পূর্ণ সংখ্যাকে দুইবার রুট করা যায়। ধরুন এ, এটাকে কয়বার রুট লেখা যায়, দুইবার, রুট এ ইন্টু রুট এ, কারণ এটা কি রুট এ হোল স্কোয়ার, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, থাকে কি শুধু এ, তার মানে একটা পূর্ণ সংখ্যাকে কয়বার রুট লেখা যায়, দুইবার। তাহলে এইটাকে 1 মাইনাস সি স্কোয়ারকে আমরা যদি পূর্ণ সংখ্যা চিন্তা করি, তাহলে এটাকে আমরা দুইবার রুট করতে পারি। এখন দেখুন প্রতিপক্ষ থেকে আমার কি কাটা যাবে, স্কোয়ার রুট 1 মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার রুট 1 মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার রুট 1 মাইনাস সি স্কোয়ার কাটা যায়, তাহলে থাকবে কি স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার, স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার রুট 1 মাইনাস সি স্কোয়ার, আর উপরে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল জেড ডিভাইডেড বাই স্কোয়ার রুট 1 মাইনাস সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সমতল ত্রয়ের ছেদ রেখার সমীকরণ বা সরলরেখার সমীকরণ বলতে পারেন। তো আশা করি লেকচার 7 আপনাদের ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।